আজকে আমরা ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, এটা হচ্ছে আমাদের ক্লাইমেটোলজি পেপারটার সেকেন্ড ইউনিটের লাস্ট টপিকটা। মাঝখানে দুটো টপিক আছে, সেগুলো আবার পরে পাবার এখন পড়ব। তো কোপেনের শ্রেণীবিভাগ যেটা আছে, জলবায়ুগত শ্রেণীবিভাগ, সেই কোপেনের শ্রেণীবিভাগটা হচ্ছে সব থেকে বেশি প্রচলিত এটা ক্লাইমেটিক ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে সব থেকে বেশি প্রচলিত এইটাই কোপেনেরটা। মানে এটা পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং বিভিন্ন দেশ সেইটাকে অনুসরণ করে তাদের নিজেদের ক্লাইমেটিক ক্লাসিফিকেশনও করে। ইন্ডিয়ার পেপারে অবশ্যই যদি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আছে সেটা আফটার কোপেনই করতে হয়। এটা প্রথম পাবলিশড হয়েছিল, উনি জার্মান রাশিয়ান ক্লাইমেটোলজিস্ট ভ্লাদিমির কোপেন। 1884 সালে এটা ফার্স্ট পাবলিকেশন হয়েছিল ওনার। তারপরে এটা 1918 এবং পরবর্তীকালে 1936 সালে এগুলোর মডিফিকেশন হয়। তো কোপেনের শ্রেণীবিভাগের মূল বেসিসটা কি? কোপেন মূলত একজন বটানিস্ট ছিলেন, মানে উনি ছিলেন উদ্ভিদবিদ। তো ওনার যে ক্লাইমেটেড গ্রুপসগুলো ছিল সেগুলো হচ্ছে কি ধরনের ভেজিটেশন আছে কোন জলবায়ুগত অঞ্চলে, সেটার নিরিখে উনি এই শ্রেণীবিভাগটা করেছিলেন। তার মানে ওনার শ্রেণীবিভাগটা মূলত ভিত্তি হয়েছে স্বাভাবিক উদ্ভিদের ওপর দাঁড়িয়ে। তো এই ক্লাইমেট, কেননা উনি এটা বলতে চেয়েছেন যে যেখানে যে ধরনের আমরা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই সেই স্বাভাবিক উদ্ভিদটাই সেই এলাকাটার জলবায়ুগত নিদর্শন। তার মানে জলবায়ু যেহেতু পুরোপুরি উদ্ভিদকে নিয়ন্ত্রণ করে থাকে, তার মানে ওখানকার উদ্ভিদটা যদি আমি গবেষণা করে থাকি তাহলে উদ্ভিদের ওপর ভিত্তি করেই আমরা জলবায়ু শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে ওনার এই ক্লাইমেটিক গ্রুপসটাতে, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটাতে উনি 5টি প্রধান শ্রেণীবিভাগ করেছিলেন। প্রত্যেকটা শ্রেণীবিভাগ সেই এলাকার বৃষ্টিপাত এবং তাপমাত্রার নিরিখে বিভক্ত হয়েছে, টেম্পারেচার আর প্রেসিপিটেশন। তো 5টা মূল যে ভাগ আছে সেগুলো উনি ইংরেজির 5টা ক্যাপিটাল লেটার্স, প্রথম 5টা ক্যাপিটাল লেটার্স এ বি সি ডি এবং ই, এই 5টা ক্যাপিটাল লেটার দিয়ে উনি নিদর্শন করেছেন। এরপর প্রত্যেকটা গ্রুপ আর সাব গ্রুপ আরেকটা লেটার দিয়েছেন উনি, সেকেন্ড লেটার। তারপর সেকেন্ড লেটার দিয়েছেন যেটা ই গ্রুপের, এক্সেপ্ট ইন দ্য ই গ্রুপ আর অ্যাসাইন্ড অ্যাজ সিজনাল প্রেসিপিটেশন সাব। প্রধান গ্রুপের ছাড়াও তার সাথে সাথে অধক্ষেপণের ভিত্তিতে আরেকটা শ্রেণী বিভাগ উনি করেছেন, যেটা আরেকটা অক্ষর দিয়ে দেখানো হয়েছে। এরপরে উনি থার্ড লেটারও দিয়েছেন। থার্ড লেটার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার ক্রাইটেরিয়া, বা ওই এলাকার স্পেসিফিক কি ইউনিকনেস আছে, কি ইউনিক ওই জায়গাটা, সেটার স্বতন্ত্রতা কেন ওই এলাকাটা, ওই ক্লাইমেটটা, সেটা বোঝানোর জন্য তৃতীয় অক্ষরটা ব্যবহার করা হয়েছে। তো এরপরে যেই টেবিলটা দেখাচ্ছি, টেবিলটাতেই কিন্তু পুরোটা এখানে তুলে ধরা হয়েছে, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার আর থার্ড লেটার। প্রথম শ্রেণী বিভাগটা যেটা ক্যাপিটাল এ দিয়ে দেখানো হয়েছে, সেই ক্যাপিটাল এ আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এটা হচ্ছে ক্রান্তীয় ট্রপিক্যাল ক্লাইমেটের নিদর্শন হচ্ছে ক্যাপিটাল এ। ক্যাপিটাল বি এরিড, শুষ্ক। ক্যাপিটাল সি টেম্পারেট, নাতিশীতোষ্ণ। ক্যাপিটাল ডি কন্টিনেন্টাল, মহাদেশীয়। ক্যাপিটাল ই পোলার, হচ্ছে মেরু জলবায়ু। তো প্রথম যে লেটারটা ক্যাপিটাল এ, তার সঙ্গে আমরা সেকেন্ড লেটার পাচ্ছি। সেকেন্ড লেটার কি আছে, এফ এম ডাব্লিউ আর এস, ছোট হাতে এফ এম ডাব্লিউ আর এস। এফটা হচ্ছে রেন ফরেস্টেড ক্লাইমেট, বৃষ্টি অরণ্য জলবায়ু, ক্রান্তীয়
বৃষ্টি অরণ্য জলবায়ু। যদি কোথাও AF জলবায়ু লেখা হয় তাহলে সেটা কি হবে? A স্ট্যান্ডস ফর ট্রপিক্যাল, আর ছোট হাতের F স্ট্যান্ডস ফর রেন ফরেস্ট। তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্ট মানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। M ছোট হাতের M স্ট্যান্ডস ফর মনসুন। তাহলে কোথাও যদি AM টাইপ অফ ক্লাইমেট লেখা থাকে তাহলে সেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ছোট হাতের W সাভানা, কিন্তু ড্রাই উইন্টার। W স্ট্যান্ডস ফর উইন্টার। F মনে রাখার একটা সুবিধা আছে, ছোট হাতের F থেকে ফরেস্ট, ছোট হাতের M মনসুন, ছোট হাতের W হচ্ছে উইন্টার। উইন্টারে শুকনো থাকে, ড্রাই উইন্টার। সাভানা অঞ্চলের যে এলাকা, ট্রপিক্যাল রিজিয়ানের যে সাভানা অঞ্চল আছে, সেই সাভানা অঞ্চলের যে জায়গাগুলো শীতকালে শুষ্ক থাকে সেগুলো W দিয়ে দেখানো হচ্ছে। আর সাভানার যে অঞ্চলগুলো যেগুলো গরমকালে শুষ্ক থাকে সেটাকে আমরা ছোট হাতের S দিয়ে দেখাচ্ছি। S মানে সাভানা। তাহলে এটা গেল আমাদের ট্রপিক্যালের ভাগ। এবার হচ্ছে এরিড, শুষ্ক বা না শুষ্ক যে অঞ্চল, সেটার সেকেন্ড লেটার দেওয়া হয়েছে বড় হাতের W আর বড় হাতের S। বড় হাতের W হচ্ছে ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, আর বড় হাতের S হচ্ছে স্টেপ অঞ্চল। এবার এই বি ক্লাইমেটটারই থার্ড লেটার দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার, তাপমাত্রার উপর ভিত্তি করে। দ্বিতীয় লেটারটা দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ প্রেসিপিটেশন, অধক্ষেপণের উপর ভিত্তি করে। থার্ড লেটারটা দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার। এবার ছোট হাতের H মানে হচ্ছে হট, আর ছোট হাতের K মানে হচ্ছে কোল্ড। কেননা আমরা জানি আমাদের হট ডেজার্টও হয়, কোল্ড ডেজার্টও হয়। হট ডেজার্ট এবং কোল্ড ডেজার্ট দুটোই আমরা পেয়ে থাকি, সেই কারণে আমরা হট এবং কোল্ড দুটো ডেজার্টকেই ইন্ডিকেট করতে পারি, H আর K। সি টেম্পারেট, নাতিশীতোষ্ণ। এখানে তিনটে সেকেন্ড লেটার আছে, W, F আর S। W হচ্ছে ড্রাই উইন্টার, F হচ্ছে কোনো ড্রাই সিজন নেই, S হচ্ছে ড্রাই সামার। ড্রাই উইন্টার মানে হচ্ছে শীতে শুষ্ক, F মানে হচ্ছে নো ড্রাই সিজন মানে হচ্ছে সারা বছর বৃষ্টি হয়, আর ড্রাই সামার মানে হচ্ছে শুষ্ক। কখন শুষ্ক? গ্রীষ্মকালে শুষ্ক। এবার এদের একটা থার্ড লেটার আছে ABC। A হচ্ছে হট সামার মানে সামারটা খুব গরম থাকবে, B হচ্ছে ওয়ার্ম সামার, এটা হচ্ছে হালকা গরম থাকবে, আর C হচ্ছে কোল্ড সামার, সামারটাতেও ঠান্ডা থাকবে, মানে সামারে এখানে খুব বেশি টেম্পারেচার আসে না। D কন্টিনেন্টাল, মহাদেশীয়। এটার আন্ডারেও তিনটে ভাগ, W, F আর S। শুধু এমটা থাকছে না, তার কারণ হচ্ছে এম হচ্ছে মনসুন। মনসুন আমরা জানি একমাত্র ক্রান্তীয় অঞ্চলেই হয় এবং পৃথিবীর কিছু সীমিত এলাকাতেই আমরা দেখতে পাই, তার মধ্যে আমাদের ভারত উপমহাদেশটা একটা বড় এলাকা যেখানে মনসুন কাজ করে। কন্টিনেন্টালের আর কি ভাগ আছে? এখানেও ABCD করা হয়েছে। তো ABC একই আছে, হট সামার, ওয়ার্ম সামার, কোল্ড সামার। ডিটা হচ্ছে ভেরি কোল্ড উইন্টার, খুব শীতল শীতকাল। ই পোলার ক্লাইমেট, এটার আন্ডারে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বড় হাতের T, সেটা হচ্ছে টুন্দ্রা, আর বড় হাতের F, এটা হচ্ছে ইটারনাল ফ্রস্ট মানে হচ্ছে চির তুষারাবৃত অঞ্চল। F মানে হচ্ছে ফ্রস্ট, চির তুষারাবৃত অঞ্চল। তাহলে এই ছকটা মনে রাখতে হবে, এই ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অফ কোপেন আসলে এই ছকটা আমাকে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার আর থার্ড লেটার। উনি তিনটে লেটার ব্যবহার করেছিলেন, ইংরাজি হরফের তিনটে লেটার দিয়ে উনি কোনো একটা এলাকার জলবায়ু নিদর্শন করেছিলেন। তার মধ্যে প্রথম লেটারটা হচ্ছে মূল ভাগ, তাহলে পৃথিবীর জলবায়ুকে উনি মূলত 5টি প্রধান ভাগে বিভক্ত করেছিলেন, যেটা হচ্ছে ক্যাপিটাল A, B, C, D আর E। ফার্দার উনি দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর ব্যবহার করেছিলেন। দ্বিতীয় অক্ষরটা অন দ্য বেসিস অফ প্রেসিপিটেশন মানে অধক্ষেপণের উপর ভিত্তি করে, আর তৃতীয়টা হচ্ছে অন দ্য বেসিস অফ টেম্পারেচার, তাপমাত্রার উপর। এবার প্রত্যেকটা জলবায়ুর একটা করে ব্রিফিং।
গ্রুপ এ ট্রপিক্যাল ক্লাইমেট, এখানে হচ্ছে সারা বছরই এদের গড় তাপমাত্রা 18°C বেশি থাকবে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হবে। যেমন ট্রপিক্যাল রেন ফরেস্ট ক্লাইমেটে ন্যূনতম 60 মিলিমিটার বৃষ্টি হবেই প্রত্যেক মাসে। ট্রপিক্যাল মনসুনের ড্রাইয়েস্ট মান্থ যেটা আছে আমাদের, সব থেকে শুষ্কতম মাসটা তো উইন্টারের টাইমটাই তো হয়, তো প্রেসিপিটেশন সেখানে 60 মিলিমিটার থেকে একটু কম হয়। আর ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ওর সাভানাও তাই, যে এটাও 60-এর থেকে কম, মানে 60 বা তার বেশি যদি হয় তাহলে সেটা রেন ফরেস্ট হবে, আর 60-এর কম হলে মনসুন ক্লাইমেট বা সাভানা রিজিয়নের দিকে যায়। এখানে মূল যেটা ব্যাপার হচ্ছে সারা বছরে এদের গড় তাপমাত্রা কখনোই 18°C নিচে নামবে না, ন্যূনতম তাপমাত্রা 18°C ট্রপিক্যাল। নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ বিতে হচ্ছে ড্রাই ক্লাইমেট। ড্রাই ক্লাইমেট মানে এটা, এই গ্রুপটা পুরোপুরি কিন্তু আমাদের প্রেসিপিটেশনের ওপরে দাঁড়িয়ে আছে, শুষ্ক। তাহলে এখানে একটা থ্রেশহোল্ড, যে কত বৃষ্টিপাত হবে, থ্রেশহোল্ড হচ্ছে একটা চৌকাট করে দেওয়া হয় যে এইটা হলে এইটাকে আমি ধরি। তা থ্রেশহোল্ড যেটা মিলিমিটারসে যদি আমরা হিসেব করি, এটা হচ্ছে ইজ ডিটারমাইন্ড বাই মাল্টিপ্লাইং দ্য অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার ইন সেলসিয়াস বাই 20। যে গড় আমাদের বার্ষিক তাপমাত্রা আছে সেটাকে 20 দিয়ে গুণ করা দিয়ে তার সঙ্গে আমি কি করলাম, 3টে আলাদা আলাদা কন্ডিশন হতে পারে, 280 যোগ করলাম। কখন 280 যোগ করব, যদি দেখি যে সেই এলাকাতে মোট অধঃক্ষেপণের 70% স্প্রিং আর সামার মাসে হচ্ছে। স্প্রিং আর সামার এই মান্থগুলোতে যদি 70% এবং তার থেকে বেশি বৃষ্টিপাত হয়, উত্তর গোলার্ধের ক্ষেত্রে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে যদি ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা পায়, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ মাসে, তাহলে তার সঙ্গে 280 যোগ করতে হবে। 140 কখন যোগ করতে বলছে, যদি 30 থেকে 70% বৃষ্টিপাত হয় ওই স্প্রিং আর সামার। আর কোনো কিছুই যোগ করব না কখন, যদি 30% বা তার কম বৃষ্টিপাত হয় ডিউরিং স্প্রিং। এইভাবে একটা থ্রেশহোল্ড তৈরি করা, মাপকাঠি, যে এইটা হলে এইটা বলবো। তাহলে যদি অ্যানুয়াল প্রেসিপিটেশনটা 50% কম হয়, the annual precipitation is less than 50% of this threshold, যে থ্রেশহোল্ডটা এলো সেই থ্রেশহোল্ডের সাপেক্ষে 50% বা তার কম বৃষ্টিপাত হয়, তাহলে সেটাকে আমরা BW ক্লাইমেট বলবো, মানে ডেজার্ট ক্লাইমেট। আর যদি 50 থেকে 100% হয় এই থ্রেশহোল্ডে, তাহলে সেটাকে বলবো সেমি এরিড বা স্টেপ ক্লাইমেট। একটা হচ্ছে শুষ্ক, একটা নাতি শুষ্ক। তাহলে এখানে আবার একটা থার্ড লেটার আমরা ব্যবহার করি, অলরেডি আমি টেবিলে বলেছি, এটা ছোট হাতের এইচ, এটা ছোট হাতের কে। ছোট হাতের এইচ হচ্ছে লো অল্টিটিউড ক্লাইমেট, এখানে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার 18°C বেশি। আর কে হচ্ছে মিডল ল্যাটিটিউড, সেখানে আমাদের টেম্পারেচার 18°C কম থাকে। যেটার উপর ভিত্তি করে BWH, BWK, BSH আর BSK এই 4 ভাগে বিভক্ত করা হয়। BWH হচ্ছে হট ডেজার্ট ক্লাইমেট, BWK হচ্ছে কোল্ড ডেজার্ট ক্লাইমেট, BSH হচ্ছে হট সেমি এরিড ক্লাইমেট বা স্টেপ ক্লাইমেট, আর কোল্ড সেমি এরিড ক্লাইমেট। ঠিক আছে, তো এই 4টে ভাগ আরও করা যায় তাপমাত্রার উপর ভিত্তি করে। কিন্তু মূলত গ্রুপ বি কিন্তু আর্দ্রতা দ্বারা ডিফাইন্ড, আর্দ্রতার উপর ভিত্তি করে হচ্ছে গ্রুপ বি তৈরি করা হয়েছে। ACDE হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে মেন গ্রুপটা, কিন্তু বিটা যেহেতু ড্রাই ক্লাইমেট, ড্রাই কি, ড্রাই মানে এরিড, এরিড জায়গা তো যে কোনো এলাকাতে হতে পারে, ট্রপিক্যাল জায়গায় হতে পারে, টেম্পারেট জায়গায় হতে পারে, যে কোনো এলাকাতে হতে পারে। ড্রাই এলাকা মূলত কিন্তু আমাদের বৃষ্টিপাতের উপর নির্ভর করে করা হয়েছে। তারপরে যে থার্ড লেটারটা এদের জন্য অ্যাড করা হয়েছে সেটা তাপমাত্রা হিসেবে, হট কোল্ড এগুলো অ্যাড করা হয়েছে। নেক্সট হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ জলবায়ু। এই ক্লাইমেটটা হচ্ছে কোল্ডেস্ট মান্থ অ্যাভারেজ বিটুইন 0°C থেকে 18°C, মানে এদের এখানে তাপমাত্রা 0 পর্যন্ত নেমে যেতে পারে। ঠিক আছে, আর 18-এর ওপরে উঠবে না, 18 পর্যন্ত। অ্যান্ড অ্যাটলিস্ট 1 মান্থ অ্যাভারেজিং অ্যাবাভ 10°। যদি তাপমাত্রা অনেক কমও থাকে তাহলে অন্তত বছরের একটা মাসে 10°C অন্তত তাপমাত্রা উঠবে। এবার
এখানে আমাদের একটা ড্রাই সামার, একটা ড্রাই উইন্টার, এই দুটো জিনিসই আমরা পাই। ড্রাই সামার আর ড্রাই উইন্টার এই দুটো আমরা এখানে পেতে পারি। তো CS হচ্ছে ড্রাই সামার, CW হচ্ছে ড্রাই উইন্টার। কি বলতে চাইছে যে লোকেশন ইজ কনসিডার্ড টু বি ওয়েট সামার, তাহলে সেটা CW হতে পারে when more precipitation falls within the summer months than the winter months। তো এটা ওই ডি ক্লাইমেটে গেলেও ওই একই ধরনের ভাগ আমরা পাবো, সেটা আমরা তো প্রথমেই টেবিলে দেখে নিলাম যে সি আর ডি এর মধ্যে যে সাব ক্লাসিফিকেশনগুলো রয়েছে খুব বেশি পার্থক্য নেই। এবার অল পসিবল কম্বিনেশন দিয়ে আমি একটা লিস্ট করেছি। CFA হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট, এটা হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ জল। এখানে শীতলতম মাসের তাপমাত্রা 0°C কাছাকাছি, অ্যাভারেজিং অ্যাভাব 0°C, অ্যাটলিস্ট 1 মান্থ বলছে 22-এর ওপর গেলেও যেতে পারে, কিন্তু 4 মাস অন্তত 10°C কাছাকাছি থাকে। আর এখানে সামারের টাইমে কোনো শুষ্ক মাস পাওয়া যায়। CFB টেম্পারেট ওশেনিক ক্লাইমেট, নাতিশীতোষ্ণ মহাসাগরীয় জল। তাহলে এটা এখানেও কোল্ডেস্ট মান্থ বলছে অ্যাবাভ 0°C থাকে, আর অ্যাভারেজ টেম্পারেচার 22, সেখানে 10°C। তাহলে নো সিগনিফিকেন্ট প্রেসিপিটেশন ডিফারেন্স বিটুইন সিজনস। তো মোরলেস একই টাইপের এই দুটো জিনিসই একই টাইপের, CFA আর CFB, শুধু লোকেশনটা এখানে শুধু ওশেনিক ইনফ্লুয়েন্সটা রয়েছে, আদারওয়াইজ দুটোর প্রপার্টি কিন্তু এক, ঠিক আছে। আর কি সামান্য একটা তফাৎ রয়েছে, CFA তে বলছে অ্যাটলিস্ট 1 মাসের তাপমাত্রা 22°C উপরে থাকবে। এখানে যেটা বলা হচ্ছে, যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানে প্রত্যেকটা মাসেরই অ্যাভারেজ তাপমাত্রা 22-এর মধ্যে থাকবে, প্রত্যেকটা মাস। আর 4 মাস ওই 10। ওখানে যেমন বলেছিল একটা মাসেরই বলছিল অ্যাভাব 22 যেতে হবে, এখানে প্রত্যেকটা মাসেরই বিলো 22 হবে, একটা মাসও 22-এর ওপরে যাবে, যেহেতু এটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। CFC আবার এখানে ক্লোরোফ্লুরোকার্বন নয়, CFC হচ্ছে সাব পোলার ওশেনিক ক্লাইমেট। মানে এটা আমরা এবার আস্তে আস্তে পোলার রিজিয়ানের দিকে যাচ্ছি, তাহলে এই জায়গাটা কোল্ডেস্ট হবে, ঠান্ডা হবে, আরও বেশি ঠান্ডা হতে থাকে। CWA কিছু কিছু মনসুনের ইনফ্লুয়েন্স অনেক সময় নাতিশীতোষ্ণ অঞ্চলে যেতে পারে, তো সেইখানে এই মনসুন ইনফ্লুয়েন্সড হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট হচ্ছে CWA। CWB সাবট্রপিক্যাল হাইল্যান্ড ক্লাইমেট, মনসুন ইনফ্লুয়েন্সড টেম্পারেট ওশেনিক ক্লাইমেটও এটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে উঁচু কোনো জায়গা থাকলে সেইখানে এটা পাওয়া যায়। এই প্রত্যেকটা আমি ডিটেলস দিয়েছি, যদি কোনো 2 মার্কসের কোয়েশ্চেন আসে দিয়ে বলে CWC বলতে কি বোঝো, CSA বলতে কি বোঝো, এটা হতে পারে। কিন্তু ইন জেনারেল কোপেনের শ্রেণীবিভাগ লিখতে দিলে আমাদের কোপেন কবে এই শ্রেণীবিভাগটা দিয়েছিলেন, কোপেনের শ্রেণীবিভাগের ভিত্তি কী, যে ছকটা প্রথমে দেখলাম সেই ছকটা দিতে হবে, আর মূলত ABC এর ব্যাখ্যাগুলো দিতে হবে, আর ওই আদ্যক্ষরগুলোর কি মানে সেটা বোঝালেই। এই প্রত্যেকটা জলবায়ু ধরে ধরে লেখার দরকার নেই। এই প্রত্যেকটা জলবায়ু লেখার দরকার হয় কখন, যদি প্রশ্ন দেয় যে পৃথিবী শ্রেণীবিভাগটা করো, জলবায়ু শ্রেণীবিভাগটা করো, তখন এই এতগুলো ধরনের জলবায়ু কিন্তু পৃথিবীতে আছে কোপেনের মতানুসারে, সেটা বলতে হয়। যে কারণে আমি দিয়ে দিয়েছি, যে টাইপেরই কোয়েশ্চেন আসুক না কেন এটা মনে রাখতে পারলে তবেই হবে। এটা তো অনেক ডিটেলস, এই সি এর আন্ডারে অনেক ডিটেলস আছে, সি আর ডি এর শ্রেণীবিভাগ অনেক বড়, মানে সিতে মনে হয় অল টোটাল 9খানা, আর ওদিকে 11খানা, ডিতে মনে হয় 11খানা আছে অল টোটাল। তো এই সাব ক্লাসিফিকেশনসগুলো এত মনে নাও থাকতে পারে, কিন্তু আদ্যক্ষরগুলোর কি মানে সেই মানেগুলো অন্তত বলতে হবে। আর প্রথম যে গ্রুপগুলো, প্রত্যেকটা গ্রুপের ডিটেলস কিন্তু CWC কোল্ড সাবট্রপিক্যাল হাইল্যান্ড ক্লাইমেট, CSA হচ্ছে হট সামার মেডিটেরিয়ান ক্লাইমেট। আমরা জানি ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামারটা হট,
ওটা হচ্ছে পৃথিবীর একমাত্র এলাকা যেখানে শীতকালেই বৃষ্টিপাত হয়, আর কোনো টাইমে বৃষ্টিপাত হবে না। তো এটাকে আবার কতগুলো ভাগ করেছে। সিএসএ এটা হচ্ছে হট সামার মেডিটেরেনিয়ান, সিএসবি হচ্ছে ওয়ার্ম সামার মেডিটেরেনিয়ান, আর সিএসসি হচ্ছে কোল্ড সামার মেডিটেরেনিয়ান। সে তাপমাত্রার ওপর ভিত্তি করে হট বলছে, একবার ওয়ার্ম বলছে, একবার কোল্ড বলছে। তাহলে এইগুলো গেল আমাদের সি এর ভাগ। বি হচ্ছে কন্টিনেন্টাল ক্লাইমেট। এখানে দিস টাইপ অফ ক্লাইমেট হ্যাজ অ্যাটলিস্ট 1 month অ্যাভারেজিং বিলো 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যাটলিস্ট 1 month অ্যাভারেজিং অ্যাভাব 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বলতে চাইছি, সারা বছরের মধ্যে একটা মাসের তাপমাত্রা শূন্যর নিচে থাকবে, একাধিকও থাকতে পারে, কিন্তু অন্তত একটা মাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, আর একটা মাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। এবার ডি এরও কিন্তু একটা বিস্তর শ্রেণী বিভাগ আছে, ডিএফএ। একই টাইপের, যেমন সিএফএ পড়লাম, এবার যে ডিএফএ, সিএফবি পড়লাম, ডিএফবি, হিউমিড কন্টিনেন্টাল ক্লাইমেট। ওখানে টেম্পারেট লিখছিলাম, এখানে টেম্পারেটের জায়গাতে কি লিখবো, কন্টিনেন্টাল লিখবো। মোরাললেস লেখা সেই একই আছে। ওই কোল্ডেস্ট মান্থ অ্যাভারেজিং বিলো -0, অ্যাটলিস্ট 1 month অ্যাভারেজ টেম্পারেচার অ্যাবাভ 22, অ্যাটলিস্ট 4 month অ্যাভারেজিং অ্যাবাভ 10। টেবিলে আমি বললাম ওই সি আর ডি এর মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু পাবো না, শুধু জায়গা বিশেষটা আলাদা করে। ওটা টেম্পারেট রিজিয়ান আলাদা করে দেখানো হয়েছিল, টেম্পারেট ক্লাইমেট, এখানে কন্টিনেন্টাল বলা হচ্ছে। ওখানে সাব পোলার বলা হয়েছিল, এখানে সাব আর্কটিক বলা হচ্ছে। এই পার্থক্যগুলোই এখানে নামের একটু আধটু চেঞ্জ, আদারওয়াইজ ওই ভেতরের লেখাগুলো ওই একই আছে। ডিএফএ, ডিএফবি, ডিএফসি, ডিএফডি, এখানে হচ্ছে এক্সট্রিমলি কোল্ড সাব আর্কটিক ক্লাইমেট, ভীষণভাবে শীতল হয়ে যায়। এখানে ডিটা অ্যাড হয়েছে। সি এর ক্ষেত্রে ডিটা ছিল না, সি শ্রেণী বিভাগটার ক্ষেত্রে আমরা এ, বি আর সি পেয়েছিলাম, ছোট হাতের ডিটা কিন্তু পাইনি, কিন্তু ডি এর সঙ্গে আমরা ছোট হাতের ডিটা কিন্তু পাচ্ছি। এটা একটা নতুন ইনক্লুশন। তারপর ডিডাব্লিউএ, ডিডাব্লিউবি, যেমন ওখানে সিডাব্লিউএ, সিডাব্লিউবি, সিডাব্লিউসি আমরা পড়লাম, সেটা ছিল। এখানে আমরা ডিডাব্লিউএ, ডিডাব্লিউবি পাবো একই রকমভাবে, ডিডাব্লিউসি পাবো, ডিডাব্লিউডি পাবো, এক্সট্রিমলি কোল্ড হয়ে যাবে তখন। তারপরে যখন সিএসএ, সিএসপি, সিএসসি পেয়েছিলাম মেডিটেরেনিয়ানের সাপেক্ষে, এখানে ডিএসএ, ডিএসবি, ডিএসসি, ডিএসডি পাবো। তাহলে এইভাবে এর এখানে ভাগগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একটা 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 করে বেড়ে যাবে, যেহেতু এখানে ছোট হাতের ডিটা অ্যাডেড আপ হচ্ছে। লাস্ট যেটা আছে আমাদের জলবায়ুটা, সেটা হচ্ছে গ্রুপ ই, পোলার অ্যান্ড অ্যালপাইন ক্লাইমেটস। পোলার অ্যান্ড অ্যালপাইন বলতে পোলার মানে বলতে চাওয়া হচ্ছে আমাদের হচ্ছে পোলসের যে এলাকাটা, মেরু, আর অ্যালপাইন মানে হচ্ছে পাহাড়ি অঞ্চল। কিছু কিছু বইতে পাবি যে অ্যালপাইন ক্লাইমেটসটাকে বড় হাতের এইচ করে দেখানো আছে, এটা আলাদা করে একদম গ্রুপ এ, বি, সি, ডি, ই থেকে বের করে নিয়ে শুধুমাত্র একটাই শ্রেণীবিভাগ লেখা থাকে, সেটাও লিখতে পারিস, কোনো ভুল নেই। কিন্তু অরিজিনালি কোপেনের ক্লাসিফিকেশন অনুযায়ী 5টাই ব্রড ভাগ আছে। এইচটাকে ওই ইয়ের একটা সাবভাগ হিসেবে দেখানো হয়, কিন্তু কিছু বইতে পাবি যে বড় হাতের এইচটা একটা হাইল্যান্ড ক্লাইমেট বলে আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, তো ই ক্লাইমেটটার আন্ডারে দুটো ভাগ আগেই আমরা দেখলাম, ইটি তুন্দ্রা, এখানে অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ওয়ার্মেস্ট মান্থ, উষ্ণতম মাসের তাপমাত্রা হচ্ছে 0 থেকে 10, উষ্ণতম মাস। আর আইস ক্যাপ ক্লাইমেট যেটা ইএফ, এটা হচ্ছে চিরতুষার অঞ্চল, এখানে 12 মাসই, বছরের 12 মাসেরই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এবার অ্যালপাইন ক্লাইমেটটাকেই বড় হাতের এইচ দিয়ে দেখানো হয়, যেটা হাইল্যান্ড ক্লাইমেটও বলা যেতে পারে। সেটা হচ্ছে পাহাড়ের উঁচু উঁচু যে জায়গা, সুউচ্চ পর্বত, হিমালয় পর্বতের উপরিভাগগুলো, 5000 মিটারের উপর থেকে যে অংশগুলি রয়েছে, সেই অংশগুলিতে আমরা অ্যালপাইন জলবায়ু পেতে পারি। এইচ ওটাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। গ্রুপ ই লিখে নিয়ে তারপরে একটা অ্যাডিশনালি লিখে দিতে পারিস যে এইচ, আমার এখানে লেখা হয়নি, আমি বলে দিলাম এইচ ক্লাইমেট আলাদা করে, হাইল্যান্ড ক্লাইমেট বা উচ্চভূমির জলবায়ু আলাদা করে দেখাতে পারিস। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা যেটা পাচ্ছি যে সিগনিফিকেন্সটা কী। তাহলে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগটা হচ্ছে ভীষণ সরলীকৃত, ভীষণ ইজি, যে কারণে এর অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি।
ABCDE এই আদ্যক্ষর দিয়ে বুঝিয়ে দেওয়া। পৃথিবীর জলবায়ুকে, পুরো পৃথিবীর জলবায়ুকে উনি 5টি ভাগে ভাগ করেছেন, মোটে 5টি ভাগ। এই 5টি ভাগ দিয়ে সারা পৃথিবীকে আমরা ডেসক্রাইব করে দিতে পারছি, এবং খুবই ছোট ছোট সাব ক্লাসিফিকেশনস উনি করে দিয়েছেন। কিন্তু এটা সহজ হলেও এটার ভিত্তিগুলো কি, মানে এক্স্যাক্টলি উনি কি কেন 18 ধরেছেন তাপমাত্রাটাকে, এর ডেটাবেসগুলো কি, হঠাৎ করে উনি কেন এটাকে ধরলেন, কোনো এখানে আমাদের পরিমাপ করার কোনো সংকেত বা ফর্মুলা উনি ব্যবহার করেননি, যে কারণে এটা সহজ। আমরা যখন এর ভালো দিকগুলো লিখবো যে বলবো হ্যাঁ খুব সহজ, এখানে কোনো গাণিতিক হিসেব নেই, জটিল গাণিতিক হিসেব আমরা এখানে পাচ্ছি না, খুব সহজভাবে উনি উপস্থাপন করেছেন। সারা পৃথিবীর জলবায়ুকে উনি প্রধানত 5টা ভাগেই ভাগ করে দিয়েছেন। কিন্তু কারণগুলো কি, এবং উনি যে শুধুমাত্র ভেজিটেশনের ওপর ভিত্তি করে এটা করেছেন, ভেজিটেশন একই ধরনের জলবায়ুতে আলাদা আলাদা টাইপের ভেজিটেশনও দেখতে পাওয়া গেছে। যেমন তার উদাহরণ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। তে বিভিন্ন এলাকায় যে আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু তো শুধুমাত্র ভূমধ্যসাগরীয় এলাকার আশেপাশে নয়, ক্যালিফোর্নিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, সেখানে কিন্তু স্পিসিস আলাদা। অস্ট্রেলিয়াতে ইউক্যালিপটাস আছে, সেই ইউক্যালিপটাস কিন্তু অন্য জায়গায় তো নেই। তাহলে উনি যেটা বললেন যে একই ধরনের ভেজিটেশনই থাকবে, একই জলবায়ু মানে একই ভেজিটেশন, সেটা তো খাটছে না। কিছু কিছু জায়গা আছে সেখানে জলবায়ু একই থাকা সত্ত্বেও ভেজিটেশন কিন্তু আলাদা। তাহলে তার জন্য কি কারণ, সেই কারণগুলো কিন্তু উনি ব্যাখ্যা করেন। তা যতই আমরা সমালোচনা করি না কেন, এর থেকে সহজ সরলভাবে কোনো জলবায়ু শ্রেণীবিভাগ এখনো পর্যন্ত আসেনি। সেই কারণেই এটা হচ্ছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড। একটা প্রশ্ন দেয় যে হুইচ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন ইজ মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড হোয়াই, 2 মার্কসের একটা কোয়েশ্চেন। তাতে আমাকে লিখতে হবে কোপেনের শ্রেণীবিভাগটা হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে এটি ভীষণ সরল, এবং সারা পৃথিবীর জলবায়ুকে উনি 5টি প্রধান ভাগে বিভক্ত করেছেন। এর পরের ক্লাসে আমরা যখন থনথওয়েট দেখবো থনথওয়েট কত 128টা 130টা এরকম জলবায়ু শ্রেণীবিভাগ করেছে, যেটা কারোর পক্ষে মনে রাখা সম্ভব। এবং সারা পৃথিবীকে যদি 128-30টা পরবর্তীকালে 64-65টা ভাগ করা হয়েছে, এবং বেশ জটিল কিছু গাণিতিক সংকেত দিয়ে এবং অনেক ধরনের অঙ্ক, যে ধরনের ডেটা দিয়ে উনি ক্লাসটা করতে বলেছেন, সেই ধরনের ডেটা আমরা পাই না, সবসময় পাওয়া যায় না, এবং উন্নয়নশীল দেশগুলোতে সেই ধরনের ডেটা প্রিজার্ভও করা হয়। যে কারণে কোপেনের শ্রেণীবিভাগটা সব থেকে বেশিভাবে অ্যাকসেপ্টেড হয়েছে। এই হচ্ছে কোপেনের শ্রেণীবিভাগ। কোপেনের শ্রেণীবিভাগ পরীক্ষায় আসলে অবশ্যই এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করবি। তার কারণ হচ্ছে এই প্রশ্নটা লিখতে পারলে 10-এ 9 পর্যন্ত দেওয়া, 10-এ 10 নর্মালি তো দেওয়া যায় না, 10-এ 9 পর্যন্ত। তাহলে তো কিছু তো নিজের থেকে কিছু লেখার কিছু, যদিও ক্লাইমেটোলজির পেপারটা নিজের থেকে লেখার কিছুই নেই, তবু কিছু কিছু জায়গাতে নিজের একটু ব্যাখ্যা লিখতে হয়। এটা তো শুধু একটা শ্রেণীবিভাগ, যদি শ্রেণীবিভাগটা সহজভাবে মনে রাখতে পারি তাহলে সুবিধা। এরপরে যেটা পড়ানো হবে থনথওয়েট, সেটা একটু মনে রাখা একটু কষ্টকর, কিন্তু এই শ্রেণীবিভাগটা যদি আসে পরীক্ষাতে তাহলে এটা লেখাটাই কিন্তু শুনেছি। এবং যাই অন্য অপশান আমার কাছে সোজা লাগুক না কেন, এইটা লিখলে তো একদম মানে মার্কসটা কাটার কোনো যায়। হ্যাঁ, এবার যদি আমি গুলিয়ে ফেলি, এ মানে যদি আমি শুষ্ক লিখে দিই আর বি মানে যদি ক্রান্তীয় লিখে ফেলি, তাহলে তো আমি পুরো 0 পাবো। এটাও একটা ব্যাপার। এটা যদি সঠিকভাবে পড়া যায় তাহলে এর থেকে সহজ আনসার আর কিছু নেই। তাহলে আজকে আমরা এই কোপেনের শ্রেণীবিভাগটা এখানেই কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসিফিকেশনটা করবো থনথওয়েট।